আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আমি আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নিব। তো ক্লাসের শুরুতে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনায় আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। আর বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী নবম, দশম শ্রেণীর, বেসিক্যালি ক্লাস নবম শ্রেণীর জন্য অধ্যায় অষ্টম অর্থাৎ নগদান বইয়ের উপর। আজকের পাঠ হচ্ছে, শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে: দুগড়া নগদান বইয়ের সংজ্ঞা বলতে পারবে, দুগড়া এবং তিন গড়া নগদান বইয়ের ছক অঙ্কন করতে পারবে, ছক অনুযায়ী দুগড়া এবং তিন গড়া নগদান বইয়ের সমস্যার সমাধান করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা তোমরা কন্টেন্ট এবং বার্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো, যেহেতু দুগড়া এবং তিন গড়া নগদান বইয়ের সাথে সম্পর্কিত, ওই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা দুগড়া নগদান বই সম্পর্কে একটু জানি। দুগড়া নগদান বই হচ্ছে কারবারের নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করার জন্য দুগড়া নগদান বই সংরক্ষণ করা হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা গত ক্লাসে এক গড়া নগদান বই দেখিয়েছিলাম। এক গড়া নগদান বই শুধুমাত্র নগদ লেনদেন শুভ অন্তর্ভুক্ত হয়, ব্যাংক সংক্রান্ত কোনো লেনদেন এক গড়া নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। তো শিক্ষার্থীরা, দুগড়া নগদান বইয়ে নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। আর যেহেতু এক গড়া নগদান বইয়ে ঘর থাকে 10টা, সেখান থেকে দুই গড়া নগদান বইয়ে উভয় দিকে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে ব্যাংকের একটি করে ঘর বেশি থাকার কারণে দুই গড়া নগদান বইয়ে টোটাল ঘর থাকে 12টা। দুই গড়া নগদান বইয়ে দুইটি টাকার কলাম, একটি হচ্ছে নগদ কলাম আর একটি হচ্ছে ব্যাংক কলাম। নগদ কলামে সর্বদা ডেবিট উদ্বৃত্ত হলো, ব্যাংক কলামে ডেবিট এবং ক্রেডিট উভয় উদ্বৃত্তই প্রকাশ করতে পারে। শিক্ষার্থীরা মনে রাখো, নগদ কলামে অর্থাৎ নগদান বইয়ের ডেবিট পাশে সবসময় ডেবিট উদ্বৃত্ত হবে, অর্থাৎ ডেবিট পাশ বেশি হবে, ক্রেডিট পাশ কম হবে। কিন্তু ব্যাংক কলামে ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত উভয়টাই হতে পারে, অর্থাৎ ডেবিট দিকেও বেশি হতে পারে আবার ক্রেডিট দিকেও বেশি হতে পারে। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো দুই গড়া নগদান বই। আর দুই গড়া নগদান বই এবং তিন গড়া নগদান বই করতে গেলে যে বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে পাল্টা দাখিলা বা কন্ট্রায়েন্টে আমরা যেটাকে বলি। তো কন্ট্রায়েন্টে শিক্ষার্থীরা দুগড়া নগদান বই যেহেতু নগদের গড় এবং ব্যাংকের গড় থাকে, সেখানে দুইটি এন্ট্রি আমরা কন্ট্রায়েন্ট হিসাবে দুই গড়া এবং তিন গড়া নগদান বই দেখাই। তো প্রথমে আমরা পাল্টা দাখিলা বা কন্ট্রায়েন্টটা সম্পর্কে জানি। কোনো লেনদেনের ফলে একই সাথে যদি নগদান বইয়ের নগদ টাকা বৃদ্ধি বা হ্রাস এবং ব্যাংকের টাকার বৃদ্ধি বা হ্রাস পায় এবং তার জন্য যে দাখিলা দেওয়া হয় সেটাই হচ্ছে পাল্টা দাখিলা। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে কোনো লেনদেনের ফলে একই সাথে যদি নগদ টাকাও বৃদ্ধি বা হ্রাস পায় আবার ব্যাংকের টাকাও বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে ওই ধরনের এন্ট্রির জন্য এই যে দাখিলা দেওয়া হয় সেই দাখিলার নামই হচ্ছে পাল্টা দাখিলা বা ইংলিশে আমরা বলি কন্ট্রা এন্ট্রি। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, মনে রাখবে যে যেই লেনদেনের ফলে নগদ টাকা বৃদ্ধি বা হ্রাস অথবা ব্যাংকের টাকা বৃদ্ধি বা হ্রাস পায় তখনই এই ধরনের দাখিলা দেওয়া হয় এবং সেটা দুই গড়া এবং তিন গড়া উভয় ধরনের নগদান বই দেওয়া হয়। এক গড়া নগদান বই এই ধরনের পাল্টা দাখিলা দেওয়া হয় না। তো শিক্ষার্থীরা এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো ব্যাংকে টাকা জমা দেওয়া হলে লক্ষ্য করো, ব্যাংকে যখন টাকা জমা দেওয়া হয় একজন ব্যবসায়ীর, আমরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে অঙ্ক করি, যেহেতু ব্যবসায়ের টাকা যদি ব্যাংকে জমা দেওয়া হয়, লক্ষ্য করো ব্যবসায়ের নগদ টাকা কমে যায়, ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। তাহলে যেহেতু নগদ টাকা কমে যায় একবার নগদের করে দেখাইতে হয়, আবার ব্যাংকের টাকা যেহেতু বৃদ্ধি পায় সেহেতু ব্যাংকের করে দেখাইতে হয়। তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়া হলে ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি পায় আর নগদ টাকার পরিমাণ হ্রাস পায়। আবার ব্যাংক থেকে যদি টাকা উত্তোলন করা হয় তাহলে ব্যাংকে টাকার পরিমাণ কমে যায় আর নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। তো শিক্ষার্থীরা তোমরা জানো, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে হিসাব থাকে আর ওই হিসাবেই তারা টাকা জমা করে এবং ওই হিসাব থেকেই তারা টাকা উত্তোলন করে। তো যেহেতু ব্যাংকের যদি ব্যবসায় টাকা ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে ব্যাংক হিসেবে টাকা বাড়বে আর ব্যবসায় নগদ টাকা কমবে। আবার যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হবে তখন ব্যাংক হিসেবে টাকা কমে যাবে কিন্তু ব্যবসায় টাকা বৃদ্ধি পাবে। এই দুইটি এন্ট্রির জন্যই এই ধরনের পাল্টা দাখিলা বা কন্ট্রা এন্ট্রি দেওয়া হয়। শিক্ষার্থীরা, আমি আরো একটু ব্যাখ্যা করার জন্য পরের স্লাইডটি লক্ষ্য করো। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, ব্যাংকে জমা 5,000 টাকা, ব্যাংক থেকে উত্তোলন 20,000 টাকা। তাহলে জাবেদাটা হবে ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, আর ব্যাংক থেকে উত্তোলন করলে হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার দেখো এটা নগদান বই আমরা কিভাবে অন্তর্ভুক্ত করি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য রাখবে,
পাল্টা দাখিলা দেওয়ার সময় আমাদের ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ 2 গড়া এবং 3 গড়া নগদান বইয়ে এই যে ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এই দুইটা এন্ট্রিকেই কিন্তু ছকের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা জানি নগদান বইয়ের ছকের উপর আমরা নগদান হিসাব লিখি, আর ছকের নগদান হিসাবে বিপরীত এন্ট্রিগুলো আমরা নগদান বইয়ে ছকের ভিতরে লিখি, কিন্তু কন্ট্রা এন্ট্রি করার সময় ব্যাংক হিসাব এবং নগদান হিসাব দুটোটাকেই ছকের ভিতরে লিখতে হবে। এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরা। কন্ট্রা এন্ট্রি করার সময় ব্যাংক হিসাব এবং নগদান হিসাব দুটোটা হিসাবেই ছকের ভিতরে লিখতে হবে। আর ব্যাংক হিসাব ডেবিট থাকলে এটাকে ক্রেডিট পাশে লিখতে হবে, আর ব্যাংকের টাকাটা নগদের ঘরে লিখতে হবে। আর নগদান হিসাব যদি ক্রেডিট হয় তাহলে নগদান হিসাবের টাকাটা ডেবিট পাশে লিখতে হবে, আর নগদের টাকাটা ব্যাংকের ঘরে লিখতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দাখিলা, অর্থাৎ ব্যাংক হিসাব লিখে টাকা লিখতে হবে নগদের ঘরে, আর ডেবিট থাকলে তা ক্রেডিট পাশে লিখতে হবে। আবার নগদান হিসাব ক্রেডিট থাকলে তা ডেবিট পাশে লিখতে হবে, আর টাকাটা নগদের ঘরে টাকাটা ব্যাংকের ঘরে লিখতে হবে। এই হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। অর্থাৎ তুমি জাবেদায় যা লিখবা কিন্তু নগদান বইতে লেখার সময় সম্পূর্ণ তা বিপরীত করে লিখতে হবে। যেমন এখানে আছে ব্যাংকে জমা, ব্যাংক হিসাব ডেবিট, তুমি এটা ক্রেডিট পাশে লিখবে ব্যাংক হিসাব, আর ব্যাংকের টাকা এই ব্যাংক হিসাবের টাকাটা নগদের ঘরে লিখতে হবে। এবং সেখানে যে রসিদ নং দেওয়া থাকবে ইয়াতে বা ভাউচার নং দেওয়া থাকবে, সেখানে সি দিয়ে এটাকে মার্কিং করে দেখাইতে হবে যে এটা কন্ট্রা এন্ট্রি। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কন্ট্রা এন্ট্রি অর্থাৎ জাবেদায় যা থাকবে তা উল্টো করে লিখতে হবে। এবং যে দুইটা এন্ট্রির জন্য কন্ট্রা এন্ট্রি করতে হয়, যেমন ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক থেকে উত্তোলন, এই দুইটা কন্ট্রা এন্ট্রি লেখার সময় তোমরা এই বিষয়গুলো খুব যত্ন সহকারে বুঝে তারপরে লিখতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, এখানে একদম পরিষ্কার একটা চিত্র দিয়ে দেখানো হয়েছে। দেখো সুন্দরভাবে একদম মার্কিং করে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার্থে এবার আমরা কিছু ছোট প্রশ্ন যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় লক্ষ্য করো, এগুলো অবজেক্টিভই তোমাদের কাজে লাগে। 2 গড়া নগদান বইয়ে মোট কলাম থাকে 12টি, 3 গড়া নগদান বইয়ে মোট কলাম থাকে 14টি। আর যে নগদান বইয়ে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় 2 গড়া নগদান বই। 2 গড়া এবং 3 গড়া নগদান বইয়ের ব্যাংকের গড়ে ক্রেডিট উদ্বৃত্ত হয় ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংকের গড়ে যদি 2 গড়া এবং 3 গড়া নগদান বইয়ের ব্যাংকের গড়ে যদি ক্রেডিট উদ্বৃত্ত হয় সেটা ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে। আর 2 গড়া এবং 3 গড়া নগদান বইয়ের ব্যাংকের গড়ে ডেবিট উদ্বৃত্ত ব্যাংক জমার পরিমাণ নির্দেশ করে। শিক্ষার্থী এটা মনে রাখতে হবে যে যদি 2 গড়া এবং 3 গড়া নগদান বই হয়, যদি ব্যাংকের দিকে ক্রেডিট উদ্বৃত্ত হয় তবে তা ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করবে, আর ব্যাংকের গড়ে যদি ডেবিট উদ্বৃত্ত হয় তাহলে তা ব্যাংক জমার পরিমাণ নির্দেশ করবে। তোমাদের মনে আসছে নিশ্চয় উদ্বৃত্ত অর্থাৎ ডেবিট দিকে থেকে যদি ক্রেডিট দিকে টাকার পরিমাণ বেশি হয় তাহলে সেটা উদ্বৃত্তটা ব্যাংক জমাতিরিক্ত হবে, আর যদি ক্রেডিট দিকের চেয়ে ডেবিট দিকে টাকা বেশি হয় তাহলে ডেবিট দিকে টাকাটা ব্যাংক জমার পরিমাণ নির্দেশ করবে। তো শিক্ষার্থীরা প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত 2 গড়া বা 3 গড়া নগদান বইয়ের ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লিখে দেখাইতে হয়। চেক পাওয়া গেলে 2 গড়া নগদান বইয়ে বা 3 গড়া নগদান বইয়ের ডেবিট পাশে ব্যাংকের ঘরে লিখতে হয়। আর চেক দ্বারা যদি কোনো দেনা পরিশোধ করতে হয় তাহলে 2 গড়া এবং 3 গড়া নগদান বইয়ের ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লিখে দেখাইতে হয়। চেক পেয়ে ব্যাংকে জমা দিলে যদি সেদিন চেক যেদিনই পাওয়া গেল যদি সেদিনই ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে লিখতে হয়। কিন্তু যদি চেক পেয়ে যেদিন চেক পাওয়া গেল সেদিন জমা না দিয়ে যদি পরের দিন জমা দেওয়া হয় তাহলে সেটার জন্য কন্ট্রা এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে মনে থাকবে তো, অর্থাৎ চেক পেয়ে যদি সাথে সাথে বা ওই দিনই জমা দেওয়া হয় তাহলে সেটা কন্ট্রা এন্ট্রি করতে হয় না, কিন্তু চেক পেয়ে যদি পরের দিন বা কয়েকদিন পরে ব্যাংকে জমা দেওয়া হয় তার জন্য কন্ট্রা এন্ট্রি করে দেখাতে হয়। নগদান বইয়ে কন্ট্রা এন্ট্রি বা সি লিখতে হয় যখন ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উঠানো বা ব্যাংকে জমা দেওয়া হয়। কন্ট্রা এন্ট্রি হলে কন্ট্রা এন্ট্রি নির্দেশক সি দিয়ে এটাকে মার্কিং করে দেখাতে হয়। কন্ট্রা এন্ট্রি অর্থ হচ্ছে বিপরীত দাখিলা বা পাল্টা দাখিলা। বিপরীত দাখিলার ক্ষেত্রে সি বা ক লিখতে হয়। 3 গড়া নগদান বইতে জেড টানা হয় না বাট্টা সংক্রান্ত লেনদেন, অর্থাৎ তোমরা জানো 1 গড়া নগদান বই 10টি গড় থাকে, 2 গড়া নগদান বইয়ে যেহেতু ব্যাংক এবং নগদের গড় থাকে সেখানে 12টা গড় থাকে, এবং 3 গড়া নগদান বইয়ে ব্যাংক নগদ এবং বাট্টা সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার কারণে সেখানে 14টা গড় থাকে, এবং বাট্টা সংক্রান্ত যে লেনদেনগুলো তার জন্য জেড টানা হয় না। আর কারবারি বাট্টা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। এছাড়া ধারে মাল ক্রয় বা মাল বিক্রয় নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। তো শিক্ষার্থীরা এই তথ্যগুলো তোমরা জানেন একটু ভালো করে পড়ে রাখবে, কারণ এই সমস্ত তথ্যগুলো অনেক সময় অবজেক্টিভে কাজে আসে। আবার তুমি যখন নগদান বই করবা তখন এই এন্ট্রিগুলো তোমার যদি জানা থাকে তাহলে তোমার জন্য সুবিধা হবে। তো
তো শিক্ষার্থীরা এবার আসো আমরা 3 গড়া নগদান বই সম্পর্কে একটু জানি। 3 গড়া নগদান বইয়ে নগদ এবং ব্যাংক লেনদেন পাশাপাশি বার্তা প্রাপ্তি ও প্রদান সংক্রান্ত লেনদেনগুলো 3 গড়া নগদান বইতে লেখা হয়। অর্থাৎ শিক্ষার্থীরা লক্ষ্য করো 2 গড়া নগদান বইতে নগদ এবং ব্যাংক দুইটি গড় থাকে টাকার, কিন্তু 3 গড়া নগদান বইতে নগদ, ব্যাংক এবং বার্তার গড় অর্থাৎ 3টি করে টাকার গড় উভয় পাশে থাকে। আর এই কারণে 3 গড়া নগদান বইয়ের টোটাল গড় হয় 14টা। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আগে কন্টেন্টটি সম্পর্কে পড়েছি, এবার একটু বার্তা সংক্রান্ত এন্ট্রিগুলো পড়বো, কারণ বার্তা সংক্রান্ত লেনদেনগুলো 3 গড়া নগদান বইতে লেখা হয়। তো বার্তাটা কি শিক্ষার্থীরা লক্ষ্য করো, ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে পণ্যের চালান মূল্য বা প্রাপ্য অর্থ বা পাওনা আদায়ের ক্ষেত্রে যে অর্থ মওকুফ করা হয় তাকে বার্তা বলা হয়। অর্থাৎ ব্যবসায় যখন ধারে পণ্য বিক্রয় করা হয় বা ক্রয় করা হয়, ধারে বিক্রয়কৃত অর্থ আদায় করার জন্য অর্থ আদায়ের ক্ষেত্রে কিছু অর্থ ছাড় দেওয়া হয়। মনে করো কারো কাছে যদি কেউ 3 লাখ টাকা পাওনা হয়, সেখানে যদি 3 লাখ টাকার পরিবর্তে সে 2,90,000 টাকা রাখে, তাহলে বাকি 10,000 টাকা ছাড়। এই যে পাওনা আদায়ের ক্ষেত্রে যে অর্থটা মওকুফ করা হয় বা ছাড় দেওয়া হয় তাকেই বার্তা বলে। বার্তা একটি অনগদ লেনদেন, অর্থাৎ ছাড় দেওয়া হলো সেটার অনগদ লেনদেন, কারণ বার্তা প্রাপ্তি বা প্রদান কোনো ক্ষেত্রে ব্যবসায়ের নগদ লেনদেনের কোনো পরিবর্তন হয় না। তো বার্তা আসলে দুই ধরনের, একটা হচ্ছে কারবারি বার্তা আর একটা হচ্ছে নগদ বার্তা। পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তা দেওয়া হয় তাকে কারবারি বার্তা বলা হয়। যেমন তোমাদের অঙ্ক করার সময় তোমরা লক্ষ্য করবে 5% বার্তায় পণ্য ক্রয়, 10% বার্তায় পণ্য ক্রয়। এই যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বার্তা, এটাকে আমরা বলি কারবারি বার্তা। আর কারবারি বার্তা টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা খাতায় লিখতে হয়, কারবারি বার্তা হিসেবে অন্তর্ভুক্ত হয় না। কিন্তু নগদ বার্তা অর্থাৎ পাওনা আদায়ের সময় যে নগদ বার্তা, দেখো দেনাদারের কাছ থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে প্রাপ্য অর্থ হতে যে বার্তা দেওয়া হয় তাকে নগদ অর্থ বলা হয়। দেনাদারের কাছ থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে প্রাপ্য অর্থ থেকে যে বার্তা দেওয়া হয় তাকে নগদ বার্তা বলা হয়। নগদ বার্তা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ আমরা দেখো উপর আমরা পড়েছিলাম যে প্রচলিত নিয়ম অনুসারে বা ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে পণ্যের চালান মূল্য বা প্রাপ্য অর্থ অথবা পাওনা আদায়ের ক্ষেত্রে যে অর্থ মওকুফ করা হয় তাকে বার্তা বলা হয়। তো শিক্ষার্থীরা, একটা হচ্ছে বার্তা হচ্ছে পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়, আবার যখন পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে দর কষাকষির ক্ষেত্রেও কিন্তু কিছু অর্থ ছাড় দেওয়া হয়। তো দর কষাকষির ক্ষেত্রে যে অর্থ ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে কারবারি বার্তা, আর দেনাদারের কাছ থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে যে পরিমাণ বার্তা অর্থ ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে নগদ বার্তা। কারবারি বার্তায় খাতা লিপিবদ্ধ করা হয় না, কিন্তু নগদ বার্তা 3 গড়া নগদান বইতে দেখাইতে হয়। এর ফলে নগদ তহবিলের কোনো পরিবর্তন হয় না, কিন্তু নগদ বার্তার ফলে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হলেও নগদ তহবিলের পরিবর্তন হয় না, তাই নগদ বার্তাটা খাতায় লিখে দেখাইতে হয়। শিক্ষার্থীরা, এটা ব্যবসায়ের জন্য ব্যয়, দেনাদারের জন্য আয়। অর্থাৎ এই বার্তা নগদ বার্তাটা দুই ধরনের, একটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা। অর্থাৎ পাওনা পরিশোধ করার সময় বার্তা পাওয়া যায়, আর যখন পাওনা আদায় করা হয় তখন বার্তা দেওয়া হয়। অর্থাৎ পাওনা পরিশোধ, কারো টাকা দেনা পরিশোধ করার সময় যে বার্তা পাওয়া যায় সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা, আর দেনাদারের কাছ থেকে অর্থ আদায়ের সময় যে বার্তা দেওয়া হয় সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। তো শিক্ষার্থীরা, প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা অর্থাৎ নগদ বার্তাটা খাতায় লিখে দেখাইতে হয় 3 গড়া নগদান বইতে, আর কারবারি বার্তাটা খাতায় লিখে দেখাইতে হয় না। শিক্ষার্থীরা, নগদান বই করার সময় এই বিষয়গুলো তোমাদের জানার সুবিধার্থে আমরা বিস্তারিত ব্যাখ্যা করলাম, এটা মনে রাখতে হবে। শিক্ষার্থীরা, 2 গড়া নগদান বই নমুনা ছক লক্ষ্য করো। এখানে আমরা আগেই বলেছিলাম 2 গড়া নগদান বইয়ের ছকে 12টি ঘর আছে। দেখো, ডেবিট পাশে আছে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ এবং ব্যাংক। অর্থাৎ নগদ সংক্রান্ত লেনদেন নগদান বইতে, ব্যাংক সংক্রান্ত লেনদেন ব্যাংকের ঘরে দেখাইতে হবে। আর ক্রেডিট পাশে আছে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ এবং ব্যাংক। সেখানেও এখানে শিক্ষার্থীরা তোমরা আগেই জানো, নগদ প্রাপ্তি লেনদেন নগদান বইয়ের ডেবিট পাশে বসে, আর নগদ প্রদানের লেনদেন নগদান বইয়ের ক্রেডিট পাশে বসে। তেমনি ব্যাংকের মাধ্যমে যদি টাকা পাওয়া যায় তাহলে এটা ব্যাংকের ঘরে ডেবিট পাশে দেখাইতে হবে, আবার ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হলে সেটা ক্রেডিট পাশে দেখাইতে হবে। অঙ্কের সাথে মিলিয়ে নাও, দেখো মামুনের নিকট থেকে প্রাপ্তি 5,000 টাকা, সেটাকে ডেবিট পাশে দেখানো হয়েছে। মাসুদকে প্রদান 5,000 টাকা, সেটাকে ক্রেডিট পাশে দেখানো হয়েছে। 300 টাকা, সেটাকে ক্রেডিট পাশে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, আমরা এবার উদ্বৃত্ত নির্ণয় করব। নগদ পাশে, ডেবিট পাশে নগদের করে টোটাল যোগফল হচ্ছে 19,500 টাকা। এই ডেবিটের 19,500 টাকা যেহেতু ক্রেডিট পাশ থেকে বেশি, সেহেতু আমাদের দুই পাশ সমান করতে হবে। এই 19,500 টাকাকে আবার ক্রেডিট পাশে দেখাইতে হবে। এই 19,500 টাকা থেকে ক্রেডিট পাশে টাকাগুলো বাদ দেওয়ার পর আমাদের কাছে উদ্বৃত্ত রয়েছে, যেটাকে আমরা এপ্রিল 30 তারিখে ব্যালেন্স সিডি হিসেবে দেখাইছি 7,500 টাকা।
এবার ঠিক নগদের মতো করে নগদান হিসাবের গড়ের যে টাকাটা ঠিক অনুরূপ আবার ব্যাংকের গড়ে দেখো, ব্যাংকের গড়ে ডেবিট পাশে যোগফল 5,500 টাকা, সেটাকে আবার ক্রেডিট পাশে দেখানো হয়েছে এবং ক্রেডিট পাশের টাকাগুলো বাদ দেওয়ার পর উদ্বৃত্ত রয়ে গেছে 700 টাকা, যেটাকে আমরা মাস শেষে আগেই বলেছিলাম যে সংশ্লিষ্ট মাসে শেষ তারিখে ব্যালেন্স শিটে দেখাতে হয়। ব্যালেন্স শিটটা হচ্ছে সমাপনী উদ্বৃত্ত মাসের শেষে, আর এই উদ্বৃত্তটাই আবার পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি অর্থাৎ প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে দেখানো হয়। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম হচ্ছে তোমরা অঙ্কটা কিভাবে ট্রান্সফার করে সেটা শিখতে হবে, তারপর উদ্বৃত্ত নির্ণয়। যেহেতু আমরা এক ঘর নগদান বই আগেই করেছি, সেহেতু আমরা নিশ্চয়ই উদ্বৃত্তটা নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেহেতু দুই ঘর নগদান বই টাকার গড় দুইটি, সেখানে উদ্বৃত্তও কিন্তু দুইটি হবে। লক্ষ্য করেছ, এখানে ব্যালেন্স সিডি 7,500 টাকা এবং 700 টাকা, ব্যালেন্স বিডিও 7,500 টাকা, অর্থাৎ যেহেতু টাকার গড় দুইটি, উদ্বৃত্ত দুইটি নির্ণয় করা হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু কাজ দেওয়া আছে, তোমরা কাজ 1 দেওয়া আছে, সেটা তোমরা করবে। আমি আশা করি তোমরা করতে পারবে। এরপরে ঠিক আরেকটা কাজও দেওয়া আছে, এই কাজটাও তোমরা করে নিয়ে আসবে, এটা আমাদেরকে পরে দেখাবে। আমি আশা করি এখানে খুব একটা জটিল কোনো সমস্যা নেই, তোমরা তা করতে পারবে। তো শিক্ষার্থীরা এবার আমরা 3 ঘর নগদান বইয়ের ছক লক্ষ্য করব। আমরা 3 ঘর নগদান বইয়ের উপর একটা বিস্তারিত ক্লাস আমরা আগামীতে আবার আরেকটি দিব, কিন্তু আমরা এখন শুধুমাত্র আমরা 3 ঘর নগদান বইয়ের ছকটি লক্ষ্য করো। ডেবিট পাশে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার ক্রেডিট পাশে দেখো তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। অর্থাৎ 2 ঘর নগদান বই আমরা নগদ এবং ব্যাংক যেভাবে লিখেছি, 3 ঘর নগদান বইয়ে নগদ এবং ব্যাংক সেভাবেই লিখবো। আর শুধুমাত্র নগদান বইয়ে যদি টাকা পাওয়া যায়, অর্থাৎ টাকা যদি দেনাদারের কাছ থেকে পাওয়া যায়, তখন বার্তা প্রদান করতে হয়, সেটাকে প্রদত্ত বার্তার ঘরে লিখতে হবে। তেমনি আমরা যদি পাওনাদারকে টাকা প্রদান করি, তাহলে বার্তা পাই, সেটাকে আমরা ক্রেডিট পাশে দেখাইতে হবে। আর বার্তার ঘরের জন্য কোনো ব্যালেন্স নির্ণয় করতে হবে না, শুধুমাত্র নগদ এবং ব্যাংকের ঘরে উদ্বৃত্ত দেখাইতে হবে। বার্তার ঘরে প্রদত্ত বার্তার ঘরে আলাদা যোগফল দেখাইতে হবে এবং ক্রেডিটের ঘরেও তেমনি প্রাপ্ত বার্তার ঘরে আলাদা যোগফল দেখাইতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের বুঝতে সমস্যা হয়, তোমাদের বইয়ের 111 পৃষ্ঠায় 3 ঘর নগদান বইয়ের সুন্দর একটি উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা দেখেই তোমরা আমার কথাগুলো মিলিয়ে নিলে আমি আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমরা এই বিষয়টা আমরা যেহেতু বলেছি, আমি বিস্তারিত পরে আমি আলোচনা করব, সেটা আমি পরের ক্লাসে দেখাবো, তোমরা লক্ষ্য রাখবে ওই ক্লাসটাও, তাহলে তোমরা 3 ঘর নগদান বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া আছে। বাড়ির কাজটা একটি সৃজনশীল কোশ্চেন। লক্ষ্য করো, এস ট্রেডার্সের 2017 সালের ডিসেম্বর মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। 2017 ডিসেম্বর 1 নগদ 40,000 টাকা ও ব্যাংক জমা 45,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। সেটাকে ব্যালেন্স বিডি হিসেবে দেখাইতে হবে ডেবিট পাশে। ডিসেম্বর 5 নগদে পণ্য ক্রয়, সেটাকে ক্রেডিট পাশে দেখাইতে হবে। ডিসেম্বর 12 কবিরের নিকট থেকে পণ্য বিক্রয়, কবিরের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা, সেটাকে ডেবিট পাশে। কবিরের নিকট পণ্য বিক্রয়, যেহেতু এটা ধারে লেনদেন, এখানে নগদ কথাটি উল্লেখ নেই, সেহেতু এটাকে নগদান বইতে অন্তর্ভুক্ত করা যাবে না। এরপর ডিসেম্বর 20 মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, শিক্ষার্থী পণ্য উত্তোলন ও নগদান বই অন্তর্ভুক্ত করা হয় না। ডিসেম্বর 25 মাসুমের নিকট থেকে 4,000 টাকার চেক পেয়ে নিতুকে প্রদান, শিক্ষার্থীরা এটা উভয় পাশে নগদের ঘরে দেখাইতে হবে। ডেবিট পাশে মাসুম হিসাব লেখে নগদের ঘরে 4,000 টাকা এবং ক্রেডিট পাশেও নিতু হিসাব লেখে নগদের ঘরে 4,000 টাকা দেখাইতে হবে। এটা হচ্ছে বিষয়টা এরকম। সেখানে আমরা একজনের কাছ থেকে চেক পেয়ে অপরজনকে প্রদান করলে আমরা এটা ভাবি যে নগদ টাকা পেয়ে অপরজনকে প্রদান করা হয়েছে, যার কারণে এটা উভয় পাশে নগদের করে দেখাইতে হবে। শিক্ষার্থীরা 28 তারিখে দেখো, মাসুম 2,000 টাকা দেনা পরিশোধ না করে নিঃস্ব অবস্থায় মারা গেছেন। তো এখানে এই যে এটা হচ্ছে দেনা পরিশোধ না করার কারণে টাকাটা হয়ে গেছে অনাদায়ী পাওনা, তিনি মারা গেছেন, এই টাকাটা খাতায় লিখতে হবে না, এটা নগদান বইতে লেখা অন্তর্ভুক্ত হবে না। ডিসেম্বর 29 মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 2,000 টাকা উত্তোলন, সেটাকে আমরা ক্রেডিট পাশে দেখাবো, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। যদি অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন হতো তাহলে সেটা কন্ট্রাক্ট হতো, আর যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে সেটাকে ডেবিট পাশে, ক্রেডিট পাশে নগদের ঘরে, ব্যাংকের ঘরে দেখাই দিতে হবে। আর পথিকের নিকট থেকে মাল ক্রয় নগদে 5,000 টাকা, শিক্ষার্থীরা সেটা 30 তারিখে নগদ, যেহেতু নগদে মাল ক্রয়, সেটাকে ক্রেডিট পাশে নগদের ঘরে দেখাইতে হবে। ব্যাংক সুদ ধার্য করলো, আমরা জানি ব্যাংক সুদ ধার্য করলো, সেটাকে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে দেখাইতে হবে। আর ব্যাংক সুদ প্রাপ্তি হলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে দেখাইতে হয়।
31 তারিখে দেখো ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে সেটার জন্য কন্ট্রাক্টই করতে হবে, উভয় পাশে লেনদেনটা লিখতে হবে। আর সুদ প্রদান 500 টাকা, সেটাকে ক্রেডিট পাশে নগদের করে দেখা যেতে হবে। তো শিক্ষার্থীরা সৃজনশীল কোশ্চেনগুলো লক্ষ্য করো, যে সমস্ত লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কের মধ্যে 12 তারিখ, 20 তারিখ এবং 28 তারিখ এই লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, সেই লেনদেনগুলো একসাথে যোগ করে তার পরিমাণ নির্ণয় করে দেখাইতে হবে। আর যে সমস্ত লেনদেনগুলো নগদ বইতে অন্তর্ভুক্ত হবে না তার জাবেদা দাখিলা দেখাও। দেখো কবিরের নিকট নগদের পণ্য বিক্রয়, সেখানে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদারের জায়গায় কবির লিখলেও হবে, অথবা দেনাদার লিখে সেখানে কবিরকে ব্র্যাকেটে লিখে দেখাই দিলেও হবে। এরপর হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনীয় পণ্য উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু পণ্য উত্তোলন করা হয়েছে সেখানে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট লিখতে হবে। আর দেনা পরিশোধ না করে যেহেতু নিঃস্ব অবস্থা মারা গেছে 28 তারিখে, সেহেতু অনাদায়ী দেনা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, সেখানে এই তিনটা এন্ট্রিকে আমাদেরকে দেখাই দিতে হবে এবং তার জাবেদা দাখিলা প্রদান করতে হবে। সুন্দরভাবে জাবেদা করার সময় শিক্ষার্থীরা প্রত্যেকের লেনদেনের জন্য ব্যাখ্যা দিতে হয়, সেই ব্যাখ্যা সহকারে ঘর করে সুন্দরভাবে জাবেদা প্রদান করতে হবে। আর শিক্ষার্থীরা লক্ষ্য করো, উপরোক্ত তথ্যের আলোকে ক্যাশ ট্রেডার্সের একটি উপযুক্ত নগদান বই, আর নগদান বইটা হবে 2 গড়া নগদান বই। শিক্ষার্থীরা রাখবা 3 গড়া এবং 2 গড়া নগদান বইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে 3 গড়া নগদান বই হলে সেখানে বাট্টার কথাটি উল্লেখ থাকবে, কিন্তু 2 গড়া নগদান বইতে সেখানে বাট্টার কথাটি উল্লেখ থাকবে না। তো আমি আশা করি তোমরা 2 গড়া নগদান বই ভালো করে বুঝেছো, এবং 2 গড়া নগদান বই বুঝলেই তোমরা 3 গড়া নগদান বই সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকবে, এবং 3 গড়া নগদান বই তোমরা ছক অনুসারে ট্রান্সফার করে করতে পারবে এবং উদ্বৃত্ত নিতে পারবে। তো শিক্ষার্থীরা 3 গড়া নগদান বইটা আমরা পরের ক্লাসে ভালো করে দেখাবো। আজকের ক্লাসটি আমরা শেষ করি। আজকের ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং ভালো করে করার চেষ্টা করবে। 2 গড়া নগদান বই করলে তোমরা ভবিষ্যতে 3 গড়া নগদান বইটি আরো ভালো করে প্রস্তুতি নিয়ে করতে পারবে। তো ক্লাসের শেষে তোমাদের আবার ধন্যবাদ। খোদা হাফেজ।